বলো। স্যার আমি শুধু ক্লাসটাই করছি, ওইটার পরে পড়া হয় নাই। আচ্ছা, তাহলে আমরা আজকে প্রথম থেকে আমি একটু টাস্ক দিয়ে যাই, তুমি একটু খাতা কলম নাও, কিছু টপিকস বলবো ওগুলো লিখে নাও, বাসায় পড়ে নিব, বাট আমি ডিসকাশন স্টার্ট করতেছি। হ্যাঁ, স্যার আর তোমাকে চিস্তি তোমাকে ডাকে ও গেল কই? ও তোমার ডাইকে নিয়ে গেছে। আচ্ছা, খেয়াল করো, আমরা অলরেডি ডেটা শব্দটা আসছে লেটিন ডেটুনাম শব্দের বহু বচন, ক্লিয়ার? তো ডেটা হচ্ছে আমরা সংগৃহীত অসংখ্যবদ্ধ তথ্যকে আমরা ডেটা বলি। প্রাথমিকভাবে সংগৃহীত অসংখ্যবদ্ধ ডেটা, ডেটা বর্ণ, সংখ্যা ও চিহ্নের সমন্বয়ে গঠিত হয়। তো ডেটা তিন রকমের, একটা হচ্ছে নিউমেরিক ডেটা, নন নিউমেরিক ডেটা, বুলিয়ান ডেটা। মানে আমরা যে ডেটাবেস ক্রিয়েট করব, ডেটাবেস মানে হচ্ছে যে ডাটা রাখার স্থান। তো ডাটা রাখার যে টেবিল, ডেটাবেস অসংখ্য টেবিল নিয়ে গঠিত হয়, ঠিক আছে? ডেটাবেস অসংখ্য কি নিয়ে গঠিত হয়? টেবিল নিয়ে গঠিত হয়। এই টেবিলের মধ্যে অসংখ্য কি থাকে? ডেটা থাকে, ঠিক আছে? ডেটাবেস অসংখ্য টেবিল নিয়ে গঠিত হয়। এই টেবিলের মধ্যে কি থাকে? অসংখ্য কলাম থাকে। কলামগুলোকে আমরা বলি অ্যাট্রিবিউট। অসংখ্য কলাম থাকে, অ্যাট্রিবিউট। এই কলাম অনুপাতে অসংখ্য কি থাকে? ডেটা থাকে। হ্যাঁ, এই ডেটা আবার কয় প্রকার? তিন প্রকার। এটা হইতে পারে নাম্বার ডাটা, হইতে পারে বুলিয়ান সত্য মিথ্যা ডাটা, হইতে পারে নিউমেরিক ডাটা। এই ফ্লোচার্টটা লিখে নাও। ডেটাবেস তৈরি হয় অসংখ্য টেবিল নিয়ে, এক একটা টেবিল তৈরি হয় অসংখ্য অ্যাট্রিবিউট বা কলাম নিয়ে, এক একটা কলামে অসংখ্য ডেটা থাকে, ঠিক আছে? তো এই ডেটাগুলোকে নিয়ে আমাদের তৈরি হয় হচ্ছে ডেটাবেস। তো নিউমেরিক ডেটা দুই রকমের, একটা ইন্টিজার, একটা ফ্লোটিং ডেটা। যদি 10, 20, 11 এরকম ডাটা, কারো বয়স যদি ইনপুট হয় এইজ, তাহলে এটা নিউমেরিক ডাটা। যদি কারো সিজিপি ইনপুট হয় রেজাল্ট, তাহলে এটা ফ্লোটিং ডাটা। এখন কারো যদি উপস্থিতি বা অনুপস্থিতি যদি ইনপুট হয় ডেটাবেজে, তাহলে উপস্থিত হলে ইয়েস, অনুপস্থিত হলে নো, এটা বুলিয়ান ডেটা। নন নিউমেরিক ডাটা, যদি তার কোনো নাম থাকে তাহলে সেটা স্ট্রিং, যদি তার কোনো ছবি থাকে, পিকচার থাকে, তাহলে এটা অবজেক্ট, যদি তার স্পেসিফিক কোনো ক্যারেক্টার কোনো কিছু থাকে তাহলে সেটা ক্যারেক্টার। মানে একটা ডেটাবেজে অসংখ্য ডেটা থাকতে পারে বিভিন্ন রকমের, তার বয়স, তার রেজাল্ট, তার নাম, তার ছবি, তার আইডি, এই সব মিলাই তো ডেটা। সো এই ডেটাগুলো থাকতে পারে, ক্লিয়ার? ইনফরমেশন কাকে বলে? তো এখানে একটা বেসিক সংখ্যা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে ইনফরমেশন ইজ দ্য অর্ডারলি অ্যান্ড ইউজফুল আর্গুমেন্ট arrangement of facts or data so that they are accurate, timely, complete and concise। অর্থ হচ্ছে তথ্য যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে উপাত্তের সঠিক, বস্তুনিষ্ঠ, অর্থবোধক, প্রয়োজনীয় সুসজ্জিত বিন্যাস। মানে অসংখ্য ডেটা মিলে আমরা যে তথ্যটা পাই সেটাই হচ্ছে ইনফরমেশন। কথা কি বুঝতে পারছো? আমরা যে তথ্যটা পাই সেটাই কি? ইনফরমেশন। তাহলে ইনফরমেশন মিন্স ডেটা প্লাস কনটেক্সট প্লাস মিনিং। ইনফরমেশন মানে কি? ডেটা, কনটেক্সট, মিনিং। শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা ডেটাকে যদি প্রসেসিং করি তাহলে আমরা ইনফরমেশন পাই, ক্লিয়ার? সো একটু দাগায় নাও,
ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য লিখো, 4 মার্কসের কোশ্চেন আসতে পারে। উপাত্ত এবং তথ্যর মধ্যে পার্থক্য লিখে নাও। আচ্ছা, স্যার এখান থেকে তো এই সবই মুখস্থ করা মনে হয়। হ্যাঁ, 1 থেকে 7 পর্যন্ত সবই মুখস্থ, এই জন্য আমি বলছিলাম পড়ে আসার জন্য, আমি বুঝাই দিব। তা আমি এই জন্য এটি স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে? শুনতে পাচ্ছ? স্যার আমাকে বলছেন? হ্যাঁ, লিখছো তুমি? হ্যাঁ। উপরে কয়েকটা জিনিস বললাম, কয়েকটা জিনিস আঁকাইলাম, আবার বললাম ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য লিখো। লিখছো? এগুলো আসবে। স্যার, এবার আসলে ডেটা হায়ারার্কি। ডেটা, ধরো আমি একটা ডক ফাইল ওপেন করলাম, ঠিক আছে? তো এই ডক ফাইলের মধ্যে আমি যদি এখন লিখি, ধরো সারার ইজ এ গুড বয়, ঠিক আছে? এটা একটা ইনফরমেশন, কিন্তু ইনফরমেশনের মধ্যে এগুলা কি এক একটা ডেটা, বুঝতে পারতেছো কিনা? গুড একটা জি স্যার। ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, এগুলো হচ্ছে কি ডেটা। এই এক একটা ডেটা আবার অসংখ্য ক্যারেক্টার নিয়ে গঠিত। যেমন সারারের মধ্যে কয়টা ক্যারেক্টার আছে? 5টা ক্যারেক্টার। আচ্ছা। এই প্রত্যেকটা ক্যারেক্টার আবার, স্যার, হ্যাঁ, তাহলে ভালো পিডিএফ রিডার কোনগুলো? আমি এক জায়গায় প্রাইভেট পড়ি, যে ওইখানে যে টিচারে পড়ায় উনি কিছু পিডিএফ দিছে, তো এখন পিডিএফ এর যেগুলো লেখা ওগুলো বিজয় কিবোর্ডে লেখা। এই জন্য মোবাইলে ওপেন করলে এগুলা লেখাগুলো বোঝা যায় না, তাহলে ওইটার জন্য কি করা যাবে? পিডিএফ তো বোঝা যাওয়ার কথা। না স্যার, কিছু লেখা আছে ওদের মানে ওগুলা ইউনিকোডে লেখা না আর কি, ওগুলা ইয়াতে বিজয় কিবোর্ডে লেখা তো। না না, উনি কি এখন ডক ফাইল দেয় না পিডিএফ দেয়? হ্যাঁ, ডক ডক ফাইল। হ্যাঁ, ডক ফাইল দিলে তো বোঝা যাবে না, ওটা আর বোঝার উপায় নেই। ওনাকে বলবো যে ডক না দিয়ে ওটা পিডিএফ করে যেন আপ করে। কথা বুঝতে পারছো? জি স্যার। ধরো আমি তোমাকে এখন পিডিএফ করার প্রসেসটা দেখাই, হ্যাঁ। ধরো এই যে আমি নতুন একটা, এই যে নতুন একটা আমি ইয়ে বানাইলাম, ডকুমেন্ট বানাইলাম, সারার ইজ এ গুড বয়। তো এটা আমি ক্লোজ করে দিই, এটা আমি সেভ করি, ঠিক আছে? তো এটা সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়েছে দেখি। আচ্ছা, সারা ইজ এ গুড বয় ডগ সেভ হয়েছে কোথাও এক জায়গায়। আচ্ছা, খুঁজে পাচ্ছি না। একাডেমিকে আছে কিছু। আচ্ছা, এইখানে একটা ডক ফাইল ওপেন করি, ওইটা খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, এই ডক ফাইলের নাম দিলাম ধরো টেস্ট। আচ্ছা, আমি এখানে লিখতেছি যে সারার ইজ এ ভালো ছেলে। এখন আমি যে এখানে বাংলা ইংলিশ মিলে লিখলাম, হ্যাঁ, এখন জি স্যার। এই লেখাটা তুমি যদি আমি শুধু এই ডক ফাইলটা তোমাকে পাঠাই দিই, এই যেটা সেভ করলাম, এই ডক ফাইলটা যদি পাঠাই দিই, এটা তুমি পাই মানে এই লেখাটা পড়তেও পারো, নাও পড়তে পারো, অথবা এই বাংলা লেখাটা কি ইউনিকোডে না থাকলে ভেঙেও যেতে পারে। ক্লিয়ার? এই জন্য তুমি কি করবা, তোমার স্যারকে বলো, স্যার এই ডক ফাইলটা ওপেন করে এই ফাইলে গিয়ে সেভ এজে গেলে, হ্যাঁ, ধরো যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দিলাম, ধরো ডেস্কটপে আমি রাখতে চাই, এই যে সেভ অ্যাজ এ টাইপ, এখানে গিয়ে যদি পিডিএফ অপশনটা সিলেক্ট করে দেয়, তাহলে এটা অটোমেটিক্যালি ডেস্কটপে কি হয়ে যাবে, এই যে পিডিএফটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল। বুঝছো না বুঝো নাই? এখন আর এটা ভাঙার কোনো সুযোগ নাই। বুঝছো? বুঝছি স্যার। এখন ওনার যদি উইন্ডোজ সেটআপ দেয়া না থাকে, এটা আমার এখানে মাইক্রোসফট অফিস আছে হচ্ছে 19 প্রো। কথা বুঝতে পারছো? তো জি ওনাকে বলো স্যার। যে আপনি মাইক্রোসফট অফিস 19টা প্রো দিয়ে নেন, নাইলে উনি যাই আপ করুক না কেন সব ফাইটে যাবে। বুঝতে পারছি কিনা? জি স্যার। স্যার একটা মিনিট একটু দাঁড়ান। হুম।
হ্যালো স্যার, হ্যালো স্যার আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছো? জি স্যার। স্যার আচ্ছা আমি গ্রুপে একটা ছবি দিছি তো, মানে ওরকম আসে আর কি লেখাগুলা, যদি একটু দেখতেন তাহলে ভালো হতো আর কি। হ্যাঁ, এগুলো কিছুই বুঝবা না। জি স্যার, মানে এরকম আসে লেখাগুলো। হ্যাঁ, উনি তো এটা কি আপ করছে, পিডিএফ আপ করছে বোধহয়। জি স্যার, এরকম আর কি। হ্যাঁ, তো এই পিডিএফ আপ করলে বোঝা যাবে না। ওনাকে এই পিডিএফটাকে, পিডিএফ না, এটা হচ্ছে তোমার পাওয়ার পয়েন্ট, পিপিটিএক্স ফাইল, স্লাইড আপ করছে। জি স্যার। তো এই পিপিটিএক্স ফাইলটাকে ওনাকে পিডিএফ করে তারপরে আপ করতে হবে। কথা বুঝতে পারছো? জি স্যার, আচ্ছা স্যার আমি এবার বলবো। হুম। অথবা ওনাকে বললো যে ওই পিপিটিএক্স ফাইলটাকে যদি উনি না করতে পারে পিডিএফ, তাহলে উনি যেন একটু গুগল করে যে হাউ টু পিপিটিএক্স কনভার্ট টু পিডিএফ। আচ্ছা, এখন দেখো আমি তোমাকে এখানে একটা ডক শিট দিছি যে এখানে চারটা ওয়ার্ড আছে। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড আমি বলতেছি কি আমার এক একটা ডেটা। এখন এই প্রত্যেকটা ডেটার এই প্রত্যেকটা লেটার হচ্ছে কি এক একটা ক্যারেক্টার। এক একটা ক্যারেক্টার মেমোরিতে কত বাইট জায়গা নেয়? এক একটা স্যার বলতে পারবো না কত বলতে পারবো। হ্যাঁ, এটা আমি পড়াইছি বাট ভুলে গেছো। আমি ওই 5 নম্বর চ্যাপ্টারে পড়াইছি যে ক্যারেক্টার 1 বাইট জায়গা নেয়। ঠিক আছে? তো 1 বাইট মানে হচ্ছে 8 বিট। 1 বাইট মানে কি? 8 বিট। 8 বিট। সো এই জন্য কোনো রেকর্ড বা ডেটা যদি তুমি দেখো, তাহলে ডেটাবেজে এটা ডেটা হায়ারার্কি মেনটেন করে চলে। ক্লিয়ার? মানে জি এটার স্যার। তুমি যাই রেকর্ড দাও না কেন, সেই ফাইলটা, এটা ডক ফাইল হইতে পারে, পাওয়ার পয়েন্ট ফাইল হইতে পারে, যেই ফাইলই হোক না কেন, সেই ফাইলটা কিছু রেকর্ড নিয়ে গঠিত। ওই রেকর্ডগুলোর মধ্যে কিছু কি থাকবে? কলাম থাকবে। কলামের মধ্যে কিছু ডেটা থাকবে। ওই ডেটাগুলোর মধ্যে কিছু ক্যারেক্টার থাকবে। ওই ক্যারেক্টারগুলো 1 বাইট জায়গা গ্রহণ করবে। প্রত্যেকটা ক্যারেক্টার আবার 8 বিট করে হবে এরকম। আর প্রত্যেকটা বিট হচ্ছে কি, হয় 0 নয় 1। কথাই বুঝতে পারছো? এই হায়ারার্কিটা ইয়েস স্যার। মেনটেন করে কম্পিউটার প্রত্যেকটা ডেটাকে রিড করে। ক্লিয়ার? জি স্যার। এই যে এখানে সে লিখে দিছে কলেজ হচ্ছে ডেটাবেজের নাম। ঠিক আছে? কলেজ ডেটাবেজে গেলে দুইটা টেবিল দেখতে পাই, একটা হচ্ছে এক্সাম রিপোর্ট ফাইল, একটা হচ্ছে পার্সোনাল ইনফো ফাইল। কয়টা টেবিল? দুইটা টেবিল। প্রত্যেকটা দুইটা। টেবিলের মধ্যে সে কিছু রেকর্ড দেখতে পাচ্ছে, মানে কলাম। স্টুডেন্ট 1 এর ইনফরমেশন, স্টুডেন্ট 2 এর ইনফরমেশন, স্টুডেন্ট 3 ইনফরমেশন। ঠিক আছে? প্রত্যেকটা রিপোর্টের মধ্যে আবার কি আছে, ওই কলামের মধ্যে রোল নাম, মানে যেই কলামই ধরবো ওইখানে তো অসংখ্য ডেটা আছে। ওই ডেটাগুলোকে আমরা বলতেছি কি, ফিল্ড। কথা বুঝতে পারছো? এই যে এই 4 বক্স, এগুলাকে কি বলতেছি আমরা? ফিল্ড বা ডেটা। ফিল্ড। আর এই নাম, এই পুরোটাকে আমরা বলতেছি কি, কলাম। কথাই বুঝতে পারছো? বা রেকর্ড। বুঝতে পারছি? আর এই এই টেবিলটার নাম বলতেছি আমরা কি, ডেটা ফাইল। আর এই ফাইলটা পুরোটা যে ডাটাবেজের মধ্যে আছে সেটাকে বলতেছি আমরা ডাটাবেজ। বুঝছো না বুঝো নাই? বুঝছি। এখন নেম, রোল নাম্বার, মার্কস। তা রোল নাম্বার যদি থাকে, তাহলে রোল নাম্বারের প্রত্যেকটা ক্যারেক্টার, এই যে 01, 03, 08, এই প্রত্যেকটা ক্যারেক্টার আবার কি 8 বিট করে। কথা বুঝতে পারছো? এইভাবে হায়ারার্কি মেনটেন করে। এটা পরীক্ষায় আসবে, লিখে নাও। ডাটাবেজ হায়ারার্কি কাকে বলে ব্যাখ্যা করো। ডেটাবেজ হায়ারার্কি। হ্যাঁ, কিভাবে হয়েছে আমি ডক ফাইল দিয়েও বুঝাইছি, আবার ওরা এখানে টেবিল দিয়ে দিছে সেই টেবিল দিয়েও বুঝাইলাম। আশা করি বুঝছো। লেখা শেষ করছো? জি স্যার। আচ্ছা, এবার আসো ডাটাবেস কাকে বলে, লিখে নাও। ডেটা শব্দের অর্থ তো আমরা জানলাম, উপাত্ত, তাই না? আর বেস শব্দের অর্থ কি, ঘাঁটি বা সমাবেশ বা স্টোরেজ হাউস। ক্লিয়ার? সো ডাটাবেস হ্যাঁ। শব্দটা হচ্ছে কি, ডাটা স্টোর বা ডাটা রাখার বা ডাটা সমাবেশের যে স্থান, সেটাই হচ্ছে ডেটাবেস। ক্লিয়ার? এ ডেটাবেস ইজ এ কালেকশন অফ এ রিলেটেড ডেটা। এ ডেটাবেস ইজ এ কালেকশন অফ এ রিলেটেড ডেটা। তো ডেটাবেজের সুবিধা কি, 1 নাম্বার থেকে 11 নাম্বার পর্যন্ত এটা মুখস্থ করে নিও। ক্লিয়ার?
ডেটাবেজ এখন কত জায়গায় ব্যবহার হয়, ব্যাংকে ব্যবহার হয়, বিমান, বিশ্ববিদ্যালয়, ক্রেডিট কার্ড, টেলিকমিউনিকেশন, আর্থিক, মানব সম্পদ, মানে প্রত্যেক জায়গায় যেই জায়গায় সফটওয়্যার প্রয়োজন সেই সফটওয়্যারেই একটা করে ডেটাবেজ অবশ্যই থাকবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবারে একটা ডেটাবেজে কি কি জিনিস থাকে? এটা ডেটাবেজে অ্যাট্রিবিউট থাকে, এই অ্যাট্রিবিউট গুলোকে ফিল্ডও বলে, কলামও বলে। কথা বুঝতে পারছো? আমি কি বলছিলাম, ধরো একটা ডেটাবেজ, সেটা অনেকগুলো টেবিল নিয়ে গঠিত। একটা টেবিল কি অসংখ্য অ্যাট্রিবিউট বা কলাম বা ফিল্ড নিয়ে গঠিত। কথা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন সিম্পল অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট কাকে বলে? ধরো এই কলাম, এটা হচ্ছে কি এমন একটা কলাম যেই কলামের মধ্যে এইগুলা কি এক একটা স্টুডেন্টের ইনফরমেশন, ঠিক আছে? এখন ধরো এই কলামটা হচ্ছে কি রোল নাম্বারের কলাম, তাহলে এইখানে তো একটা স্টুডেন্টের কি আছে, রোল নাম্বার আছে, ঠিক আছে? তারপর এটা ধরো যে তার আহ, পছন্দের কলাম, হ্যাঁ, সে কি লাইক করে। তো এখন লাইক করে বলতে একটা মানুষ তো অনেক কিছু লাইক করতে পারে, তাই না? ধরো সে মিউজিক লাইক করে, সে হচ্ছে ডান্স লাইক করে, সে কবিতা আবৃত্তি লাইক করে, তা সে লাইক করে কয়টা? তিনটা। তো এই যে লাইক করার যে কলামটা, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে? যদি এখানে একটা ডেটা থাকে সেটা হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট। আর যদি সেখানে অসংখ্য ডেটা থাকে, একটা মানে ঘরের মধ্যেই কি তিনটা ডেটা আছে, সে কি কি লাইক করে সব আছে, তাহলে এটাকে বলবো আমরা কম্পোজিট অ্যাট্রিবিউট। ক্লিয়ার? ইয়েস স্যার। আর এই অ্যাট্রিবিউটের মধ্যে একটা ভ্যালু থাকলে সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট, আর অনেকগুলো ভ্যালু থাকলে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। আর যদি কোনো ডেটা নাই থাকে, সাপোজ ধরো এটা হচ্ছে ফোন নাম্বারের ডেটা, এখন সব স্টুডেন্টের তো ধরো ফোন নাম্বার নাই, সো এখানে ধরো ফোন নাম্বার যদি সে না দেয়, তাহলে এখানে সে লিখবে নাল। কি লিখবে? নাল। নাল। নাল মানে কি ডেটা নাই, সো এটাকে বলে নাল অ্যাট্রিবিউট। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট, যে সকল অ্যাট্রিবিউটের ভ্যালু এন্টিটি সেটের অন্য কোনো অ্যাট্রিবিউট থেকে আনা হয় সেটা হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। মানে হচ্ছে ধরো কোনো একটা টেবিল আছে এইখানে, হ্যাঁ, এই টেবিলের মধ্যে আমার অসংখ্য কলাম আছে, এক একটা কলাম হচ্ছে এক একটা ইনফরমেশন ভ্যারি করতেছে, একটা স্টুডেন্টের নাম ভ্যারি করতেছে এই কলামটা, এই কলামটা তার রোল নাম্বার, এটা হচ্ছে তার পছন্দ, এটা হচ্ছে তার বয়স, এটা হচ্ছে তার ধরো অ্যাড্রেস, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি আরেকটা টেবিল নিলা, যেটা ধরো সাপোজ হচ্ছে তার প্যারেন্টস ইনফরমেশন। স্টুডেন্টের কি ইনফরমেশন? প্যারেন্টস ইনফরমেশন। কথাই বুঝতে পারছো? ইনফরমেশন। এখন প্যারেন্টস এরও সেম কি নাম আছে, তার ফোন নাম্বার আছে, তার পছন্দ, তার অ্যাড্রেস, এগুলো সব আছে। কিন্তু প্যারেন্টসটা কোন স্টুডেন্টের সেটা তো জানা দরকার, তাই না? তাহলে এই স্টুডেন্টের যে আইডি নাম্বারের যে কলামটা, এই প্রাইমারি কিটা যখন এইখানে তুমি নিয়ে আসতেছো, তখন সেটা এখানে কি হয়ে যাচ্ছে, ধরো ফরেন কি। ক্লিয়ার? তো এই ফরেন কি নামক যে অ্যাট্রিবিউটটা মানে অ্যাড হচ্ছে, যেটা এই টেবিলের না, এইটা হচ্ছে প্যারেন্টস টেবিলের, ঠিক আছে? এটা প্যারেন্টস টেবিলের ইনফরমেশন। কিন্তু এইখানে আছে হলো স্টুডেন্টের ইনফরমেশন, তাহলে স্টুডেন্টস এর আইডিটা তো এই টেবিলের না, এই টেবিলের, এই টেবিলের না, না। এটা হচ্ছে এই টেবিলের। দুইটাই হচ্ছে ধরো যে কলেজ ডেটাবেস, দুইটাই কলেজ ডেটাবেজের দুইটা টেবিল, ঠিক আছে? কিন্তু এই টেবিলের সাথে এই টেবিলের কি আছে, এই টেবিলের সাথে এই টেবিলের কি আছে, কানেকশন আছে। কথাই বুঝতে পারছো? তো এই টেবিলের সাথে এই টেবিলের যখন কানেকশন আছে, তখন এই কানেকশনের কারণে আমার এই ফরেন এই প্রাইমারি কিটাকে আমি এখানে কি হিসেবে ব্যবহার করলাম, ফরেন কি হিসেবে ব্যবহার করলাম। তো ফরেন কি হিসেবে ব্যবহার করলে তো একটা নতুন অ্যাট্রিবিউট তো যোগ হইলো, তাই না? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। স্যার হ্যালো শুনতে শুনতে পাচ্ছো? আমাদের পড়া শুনতে পাচ্ছো? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছো? স্যার, ইলেকট্রিসিটি ছিল না, সমস্যা জয়েন নাই, করতে পারিনি। সমস্যা নেই, এই ক্লাসটা তুমি ভিডিও রেকর্ডে দেখে নিও যতটুকু হয়েছে, হ্যাঁ? আবার আমরা ডিসকাস করবো নেক্সট ক্লাসে যদি না বুঝো। আচ্ছা, তো এইখানে প্রাইমারি কিটা আমার এই টেবিলে কি ফরেন কি হিসাবে কি করলাম স্যার, আমরা অ্যাড করলাম। তো এখন নতুন একটা ইনসার্ট অ্যাট্রিবিউট, করলাম। হ্যাঁ ইনসার্ট করলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, নতুন এই কলামটা ইনসার্ট করলাম, তার মানে কি এই কলামটা এক একটা স্টুডেন্টের এক একটা প্যারেন্টস কে নির্দেশ করতেছে, তাই না? এক একটা স্টুডেন্টকে এক একটা প্যারেন্টস কে কি করতেছে, নির্দেশ করতেছে। তাহলে এই অ্যাট্রিবিউটটাকে আমরা বলবো ডিরাইভড অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট?
ডিরাইভ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কেন? কারণ যে সকল অ্যাট্রিবিউটের ভ্যালু এন্টিটি সেটের অন্য কোনো অ্যাট্রিবিউট থেকে আনা হয়, মানে এই অ্যাট্রিবিউটের ডেটাগুলা কি এই টেবিলের ডেটা নাকি এই টেবিলের ডেটা? উপরেরটা। হ্যাঁ, এটা এই টেবিলের ডেটাগুলো এই টেবিলে নিয়ে আসা হয়েছে, প্রাইমারি কিটাকে এই পাশে ফরেন কি হিসেবে নিয়ে আসে, এই জন্য এই অ্যাট্রিবিউটটা এই টেবিলের সাপেক্ষে ডিরাইভড অ্যাট্রিবিউট। ক্লিয়ার? পরীক্ষা হলে এই সংজ্ঞাগুলো আসবে। আচ্ছা, এইবার অ্যাট্রিবিউট কি? এই যে আমি বললাম এখানে স্টুডেন্টের নাম, রোল নাম্বার, তার পছন্দ, তার অ্যাড্রেস, তার বয়স, তো এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট ভ্যালু, আইডি, নেম, অ্যাড্রেস, এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট ভ্যালু। ক্লিয়ার? আচ্ছা, এনটিটি, রেকর্ড, ট্যাপল, সারি, এর মানে হচ্ছে এই যে টেবিলগুলো আছে এগুলাকে বলা হয় এক একটা এনটিটি। কি বলা হয়? এনটিটি। এনটিটি বা টেবিল কি বলা হয়? কি বলা হয়? এনটিটি বা টেবিল। টেবিল বা টাপল কি বলা হয়? তারপর হ্যাঁ, বা রেকর্ড। বুঝতে পারছি কিনা? রেকর্ড, র, টাপল, এনটিটি। হ্যাঁ, এই সবগুলো হচ্ছে কি আমাদের এই টেবিলের এই যে রো গুলো, এই রো গুলো হচ্ছে কি এক একটা টাপল, এক একটা কি এন্টিটি। কোন নির্দিষ্ট ডেটা ফাইলে ব্যবহৃত অ্যাট্রিবিউটের মানের সমষ্টিকে বলা হয় এন্টিটি। কথাই বুঝতে পারছো? আচ্ছা, এন্টিটি সেল বা টেবিল। এখন এই যে এই এতগুলো ডেটায় এর নাম, ধরো এখানে সারারের নাম, রোল নাম্বার, তার বয়স, তার পছন্দ, তার অ্যাড্রেস, সবকিছু মিলাই হলো কি একটা এন্টিটি বা টাপল। এরকম অসংখ্য এন্টিটি বা অসংখ্য টাপল একটা টেবিলে যদি থাকে সেটাকে বলে এন্টিটি সেল বা টেবিল। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। মানে অসংখ্য রো মিলে হয় একটা টেবিল, আর এই রো গুলাকে বলে টাপল, রেকর্ড, এন্টিটি। ক্লিয়ার? আর এই অসংখ্য রো মিলে একটা এন্টিটি সেল গঠিত হয়। আচ্ছা, এবার আসে হচ্ছে স্ট্রিং এন্টিটি সেল সেট। এটা কাকে বলে? ধরো, স্ট্রং। হ্যাঁ স্যার এটা স্ট্রং। মানে এন্টিটি স্ট্রং, স্ট্রং হ্যাঁ হ্যাঁ আমি এনটিটি বলতেছি। সেল। হ্যাঁ, স্ট্রং এন্টিটি সেল বলতে কি বোঝায়? যে কোনো একটা এন্টিটি সেটের মধ্যে যদি প্রাইমারি কি থাকে, কি থাকে, প্রাইমারি কি? মানে এইটা ধরো পলাশের একটা এন্টিটি, ঠিক আছে, এটা পলাশের একটা রো, তো পলাশ এবং তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, বহুত কিছু আছে, ঠিক আছে। এখন যদি সেখানে প্রাইমারি কি থাকে, মানে তাকে এই পলাশকে আইডেন্টিফাই করার জন্য যদি স্পেসিফিক কোনো ভ্যালু থাকে, তাইলে এই এন্টিটিটাকে আমরা বলি স্ট্রং এন্টিটি। কথাই বুঝতে পারছো? তার মানে যেই টেবিলে প্রাইমারি কি নামক কলাম থাকবে সেই টেবিলের প্রত্যেকটা রো হচ্ছে স্ট্রং এন্টিটি। ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। আর যদি এমন কোন টেবিল আমি বানাই যেই টেবিলের মধ্যে ধরো প্রাইমারি কি নাই, মানে কি ইউনিক আইডেন্টিফিকেশন করার জন্য, ইউনিকলি আইডেন্টিফিকেট করার জন্য, স্পেসিফিক আইডেন্টিফিকেট করার জন্য কোনো নাম্বার বা কলাম নাই, ঠিক আছে, তাহলে সেই টেবিলটাকে আমরা বলবো উইক এন্টিটি সেট। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার আসো স্কিমা বা স্কিমা অবজেক্ট কাকে বলে। ঠিক আছে, আমরা ডেটাবেজের, ধরো আমি বললাম যে এটা একটা টেবিল, খেয়াল করো এই টেবিলটার নাম হচ্ছে এস ইনফো টেবিল। কি টেবিল? এস ইনফো। এস ইনফো টেবিল। ক্লিয়ার? এই টেবিলের মধ্যে আছে হচ্ছে স্টুডেন্ট আইডি নামে একটা কলাম আছে, ঠিক আছে, কলাম বা অ্যাট্রিবিউট আছে। এস নেম নামে একটা কি আছে, কলাম বা অ্যাট্রিবিউট আছে। ক্লিয়ার? এস স্যার। এইজ নামে একটা কলাম বা অ্যাট্রিবিউট আছে। স্টুডেন্ট অ্যাড্রেস নামে একটা কলাম বা অ্যাট্রিবিউট আছে। স্টুডেন্ট ফোন নাম্বার নামে একটা কলাম বা অ্যাট্রিবিউট আছে। চিস্তি শুনতে পাচ্ছ?
হ্যাঁ স্যার, ক্লিয়ার বুঝতে এই পারছি। স্কিমা অবজেক্ট হচ্ছে ডেটাবেজের ডেটা সমূহ নির্দেশ করার জন্য লজিক্যাল স্ট্রাকচার বা ডেটাবেজের ডেটাকে রেফার করে। মানে ডেটাবেজের ডিজাইনকে বলা হয় স্কিমা। তো এই টেবিলটাকে আমরা যখন স্কিমা আকারে লিখব, মানে থিওরিটিক্যালি আমরা তখন এটাকে এইভাবে লিখি থিওরিটিক্যালি। এই টেবিলটা হচ্ছে ডেটাবেজের ভিতরে থাকে, এটা প্র্যাকটিক্যাল। তুমি কি আমার কথা বুঝতে পারছো? এই যে এই কলামগুলো হচ্ছে কি, এই সরি রো গুলো হচ্ছে কি একটা স্টুডেন্টের ইনফরমেশন, 1 নাম্বার স্টুডেন্ট, 2 নাম্বার স্টুডেন্ট, স্টুডেন্টদের যাবতীয় ইনফরমেশন গুলো হচ্ছে এই এন্টিটি গুলো। কিন্তু এই পুরো টেবিলটাকে যদি আমরা খাতায় লিখতে যাই, তখন আমরা কি করি, একভাবে ডিজাইন করি ডেটাবেসটাকে, আমরা কি করি থিওরিটিক্যালি ডিজাইন করি খাতায়। ওই ডিজাইন করার যে প্রক্রিয়া, ওইটাকে আমরা বলি কি স্কিমা। সো স্কিমা অবজেক্টটাকে আমরা অন্তর্ভুক্ত রয়েছে কি টেবিল, ভিউ, সিকোয়েন্স, সিনোমিক্স, ইন্ডেক্স, ডেটাবেস লিংক, এই জিনিসগুলো স্কিমার মধ্যে থাকে। এখন ধরো আমি এই টেবিলটার একটা স্কিমা লিখবো, তো আমি কি লিখবো, এস ইনফো হচ্ছে কি টেবিল, ব্র্যাকেটের মধ্যে এর অ্যাট্রিবিউট গুলা লিখবো। ধরো এস আইডি হচ্ছে কি এর একটা অ্যাট্রিবিউট, ক্লিয়ার। আরেকটা অ্যাট্রিবিউট কি এস নেম নামে আরেকটা অ্যাট্রিবিউট আছে, ক্লিয়ার। যেভাবে এই টেবিলে লেখা আছে আমি সেভাবে লিখতেছি। এস এইজ নামে একটা কি আছে অ্যাট্রিবিউট আছে, কথা বুঝতে পারছো? তারপর এস ফোন নাম্বার নামে, অ্যাড্রেস নামে একটা অ্যাট্রিবিউট আছে, কমা কমা দিয়ে লিখে যাচ্ছি। এস ফোন নাম্বার নামে অ্যাট্রিবিউট আছে, কারণ আমি পরীক্ষার হলে তো আর আমি এত বড় টেবিল আঁকাইতে পারবো না। এখন ধরো এরকম 10টা টেবিলের একটা বড় ডাটাবেজ আমার পরীক্ষার হলে আঁকায় বললো যে এইটার স্কিমাগুলো লেখো, তাহলে আমার ওই 10টা টেবিল আঁকাইতে তো আমার প্রায় 5-7টা পেজ লাগবে। সো আমার এই পুরো টেবিলটাকে আমি ঠিক এই ছোটভাবে লেখার এই প্রসেসটাই হচ্ছে আসলে স্কিমা। তুমি বুঝতে পারছো? জি স্যার। এখন এইটা যদি স্টুডেন্ট আইডিটা আমার প্রাইমারি কি হয়, তাহলে আমি স্কিমার নিচে একটা টান দিয়ে দিব, তাহলে আমার টিচার বুঝবে কি এই টেবিলে এটা কি প্রাইমারি কি। স্টুডেন্ট ফোন নাম্বারটা যদি অন্য কোনো টেবিলের প্রাইমারি কি হয়, তাহলে এইটা এখানে কি হিসাবে আছে, ফরেন কি হিসাবে আছে, তাহলে আমি এর নিচে দাগ ড্যাশ ড্যাশ করে দিয়ে দিব, তাহলে আমার টিচার বুঝবে কি এটা ফরেন কি। এবং নিচে লিখেও দিব যে এফ কে, আবার এটা নিচে লিখে দিব পি কে। কথা কি বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। ওকে, এবার আসো ভিউ। আমরা ওই কলামগুলোকে যখন ভিউ করতে চাই, তখন আমরা স্পেসিফিক্যালি ডাটাবেজে কিছু কোয়েরি চালাই। কোয়েরি চালাইলে আমাদের ধরো অসংখ্য টেবিল থাকলে ওইটাকে একটা ভিউতে দেখায়। কথাই বুঝতে পারছো? ধরো একটা টেবিল আছে স্টুডেন্ট ইনফো নামে টেবিল, একটা টেবিল আছে প্যারেন্টস ইনফো নামে টেবিল, একটা টেবিল আছে কি স্টুডেন্ট রেজাল্ট নামে টেবিল। তো স্টুডেন্ট রেজাল্ট টেবিলের সাথে কি স্টুডেন্ট ইনফো টেবিলের কি আছে, একটা কানেকশন আছে, ক্লিয়ার। আবার কি স্টুডেন্ট টেবিলের সাথে আবার কি স্টুডেন্ট প্যারেন্টস টেবিলের কি আছে, একটা কানেকশন আছে। কথাই বুঝতে পারছো? এখন এটা যদি স্টুডেন্ট ইনফো টেবিল হয়, এটা যদি স্টুডেন্টস প্যারেন্টস টেবিল হয়, ঠিক আছে, আর এটা যদি স্টুডেন্ট রেজাল্ট টেবিল হয়, তাহলে এটা কি সবাই সবার সাথে কি আছে, রিলেশনালি কানেক্টেড আছে। এন্ড স্টুডেন্ট ইনফো টেবিলের একজন স্টুডেন্টের কি একাধিক প্যারেন্টস হইতে পারে? না। তাহলে 1/1, মানে একজন স্টুডেন্টের একটাই প্যারেন্টস আছে, তো এই রিলেশনটা হচ্ছে 1-to-1 রিলেশন, ক্লিয়ার। আচ্ছা, একটা স্টুডেন্টের কি একাধিক রেজাল্ট হইতে পারে? না স্যার। কেন? তোমার বাংলার রেজাল্ট, ইংলিশের রেজাল্ট, একাধিক সাবজেক্টের একাধিক রেজাল্ট হইতে পারে না? স্যার ওইটা তো সাবজেক্টের, কিন্তু সবগুলা মিলাইলে তো একটাই হয়। হ্যাঁ, কিন্তু আমি এখানে বলছি স্টুডেন্ট রেজাল্ট নামে টেবিল, তো এমন হইতে পারে না এখানে সাবজেক্ট নামে একটা কলাম আছে, তারপর সাবজেক্ট ওয়াইজ আমার রেজাল্ট নামে একটা কলাম আছে, আবার এখান থেকে স্টুডেন্ট আইডিটাকে এখানে প্রাইম ফরেন কি হিসাবে আমি নিয়ে আসলাম, তারপর আবার এইখানে এই প্রত্যেকটা রেজাল্টকে আইডেন্টিফাই করার জন্য রেজাল্ট আইডেন্টিফিকেশন নামে আমি আরেকটা প্রাইমারি কি বসাই দিলাম, হইতে পারে না? হ্যাঁ। সো এই স্টুডেন্ট ইনফরমেশনের যে স্টুডেন্ট আইডি, এটা তো হচ্ছে এর প্রাইমারি কি। এইটাকে যদি আমি এখানে ফরেন কি হিসাবে কানেক্ট করি, তাহলে একটা স্টুডেন্টের তো একাধিক সাবজেক্টের একাধিক রেজাল্ট এখানে হইতে পারে, হইতে পারে না? আরে পারে। এখন এই এতগুলো ইনফরমেশন, এতগুলো টেবিল, হ্যাঁ, এতগুলো ডেটা, এইখান থেকে আমাকে ধরো আমার যে সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের মাধ্যমে আমার যে
ইউজার, ওই সফটওয়্যার ইউজার শুধু দেখতে চাচ্ছে হলো স্টুডেন্টের আইডিটা দিয়ে সার্চ করলে ওই স্টুডেন্টের বাবার নাম দেখাবে, প্যারেন্টস এর নাম দেখাবে, আর হচ্ছে ওই স্টুডেন্টের রেজাল্টটা দেখাবে। আমার কথা কি বুঝতে পারছো? আর ওই স্টুডেন্টের নামটা দেখাবে। কথাই ক্লিয়ার? তো আমি স্টুডেন্ট আইডি দিয়ে যদি শুধু সার্চ দেই তাহলে আমাকে শুধু কি এই 4টা জিনিস দেখাবে। কয়টা জিনিস? স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের রেজাল্ট, স্টুডেন্টের নাম এবং স্টুডেন্টের প্যারেন্টস এর নাম, এই 4টা জিনিস দেখাবে। কিন্তু এইখানে অসংখ্য টেবিল আছে, স্টুডেন্টের নাম, স্টুডেন্ট আইডি, স্টুডেন্টের বয়স, স্টুডেন্টের অ্যাড্রেস, স্টুডেন্টের ফোন নাম্বার, এখানে আছে প্যারেন্টস এর নাম, প্যারেন্টস এর বয়স, প্যারেন্টস এর ফোন নাম্বার, অ্যাড্রেস, এখানে আছে রেজাল্ট, সাবজেক্ট, স্টুডেন্ট আইডি, আবার এখানে আছে রেজাল্ট আইডেন্টিফিকেশন নাম্বার, তাই না? প্রত্যেকটার অসংখ্য কলাম আছে। তো এতগুলো কলাম আমি দেখতে চাই না, আমি দেখতে চাই শুধু স্টুডেন্টের আইডি দিয়ে সার্চ করব, সাথে সাথে ওই স্টুডেন্টের প্যারেন্টস এর নাম আসবে, রেজাল্ট আসবে, আর স্টুডেন্টের আইডিটা আসবে, এরটুকুই দেখতে চাই। তো এই যে দেখার যে একটা কোয়েরি, আমরা যখন ডেটাবেজে এই কোয়েরিটা লিখি, এই ল্যাঙ্গুয়েজটা দেই, সার্চের ল্যাঙ্গুয়েজটা, তখন সে একটা স্পেসিফিক ভিউ করায়। তো এই ভিউর জন্য আমরা কি করি? একটা কোয়েরি লিখতে হয়। তুমি কি বিষয়টা বুঝতে পারছো? ভিউ কি? ভিউ হচ্ছে এক ধরনের লজিক্যাল টেবিল, মানে আমাকে কিছু কন্ডিশন দিয়ে এমন ভাবে লিখতে হয় যে এ 3টা টেবিল থেকে স্পেসিফিক ডেটাগুলো আইনে দেখাইতে হবে, ওইটার মধ্যে কিছু লজিক্যাল সেন্টেন্স লিখতে হয়। কথা কি বুঝতে পারছো? হ্যালো হ্যালো, বুঝতে পারছি স্যার। চিস্তি স্যার শুনতেছি, সমস্যা নাই। তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি আর একটু নিচে চলে যাই। সিনোনিমিক্স বলতে বোঝায় হচ্ছে ডেটাবেজের টেবিল, ভিউ, ইন্ডেক্স, এগুলা ব্যবহারের উদ্দেশ্যটা হচ্ছে সিনোনিমিক্স, ঠিক আছে? আচ্ছা, ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট বলতে বোঝায় হচ্ছে যে ওই যে আমি একটার সাথে আরেকটার জন্য যে রিলেশন ড্র করি, এটাকে বলে আসলে ইন্টিগ্রেশন। একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কানেকশনকে বলা হয় ইন্টিগ্রেশন। ক্লিয়ার? তো একটা কলামের উপর ডিপেন্ড করে আরেকটা টেবিলের ডেটাকে সার্চ করাই হচ্ছে ইন্টিগ্রেশন। ডেটাবেস লিঙ্ক বলতে আমরা বুঝাই যে আমরা কোনো যদি নেটওয়ার্কে কোনো ডেটাবেসকে আমরা অ্যাক্সেস করতে চাই, ধরো অনলাইনে একটা ডেটাকে আমি অ্যাক্সেস করতে চাবো, তো ওই ডেটাবেসে একটা স্পেসিফিক লিঙ্ক থাকবে, ওইটা ছাড়া আমি ওই ডেটাবেসকে খুঁজে পাবো না। ক্লিয়ার? ডেটা ডিকশনারি বলতে বোঝায় হচ্ছে ওই ডেটাবেসটা যেখানে থাকে সেইখানে অসংখ্য ডেটা থাকে, তো ওই অসংখ্য ডেটা রাখার যে জায়গাটা ওইটাই হচ্ছে আসলে ডেটা ডিকশনারি। ক্লিয়ার? সো তোমরা এইখান থেকে যেটা শিখবা সেটা হচ্ছে যে এই সংজ্ঞাগুলো একটু শিখে নিবা। আমি জাস্ট একটু ব্যাখ্যা দিয়ে দিলাম, কথা কি বুঝছো? এবার তোমাদের মুখস্থ করতে একটু ইজি হবে যে এন্টিটি কি, স্কিমা কি, স্ট্রং এন্টিটি সেট কি, বুঝতে পারছো? অ্যাট্রিবিউট ভ্যালু কি, অ্যাট্রিবিউট কি, ডেটাবেজের উপাদানগুলো কি, কম্পোজিট অ্যাট্রিবিউট বা মিশ্র অ্যাট্রিবিউট কি, আমি জিজ্ঞাসা করলে বলতে হবে, নাল অ্যাট্রিবিউট কি, ডিরাইভ অ্যাট্রিবিউট কি, খুব পরীক্ষায় খুব বেশি আসে এটা, ডিরাইভ অ্যাট্রিবিউট কি, বিগত অনেকগুলো বোর্ডে দেখবা যে কোশ্চেনটা চলে আসে, ডিরাইভড অ্যাট্রিবিউট কি। ওকে, সংজ্ঞা রিলেভেন্ট কথাবার্তা শেষ, আমরা এখন মেইন পড়াতে ঢুকবো। হ্যাঁ, এই পড়াটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেটাবেস সম্পর্কিত, সরি, মানে রিলেশনাল ডেটাবেস এর বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে আমরা জেনে নিই। যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কানেকশনটা হচ্ছে রিলেশন, ঠিক আছে? এইভাবে একটা ডেটাবেজের সাথেও আরেকটা ডেটাবেজের কানেকশন হইতে পারে, প্রচুর ডেটা মিলে কি হইতে পারে, ডেটাবেজ, রিলেশনাল ডেটাবেজ ক্রিয়েট হইতে পারে। সো এখানে কম্পোনেন্ট গুলো কি? টেবিল থাকতে হবে, ভিউজ করার প্রসেস থাকতে হবে, সিনোনিমস থাকতে হবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, দেন ইন্ডেক্সের কাজ কি? এই অবজেক্টগুলো দ্রুত ডেটা অ্যাক্সেস করতে এবং কোয়েরি রান করতে সহযোগিতা করে বিভিন্ন ইন্ডেক্স গুলো। ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট কি? এন্ট্রি করা যে ডেটা, মানে ভ্যালিড ডেটা, সেটা সার্চ করতে, মানে পরীক্ষা করার জন্য অবজেক্ট ব্যবহৃত হয়, এটা হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। প্রিভিলেজ বা রোলস কি? ইউজারের ডেটা অ্যাক্সেস করার ক্ষমতা কতটুকু এবং সে কি কি কাজ এই ডেটার উপর করতে পারবে তা নির্ণয় করার জন্য এই অবজেক্টটা ব্যবহার করা হয়, প্রিভিলেজেস এবং রোলস। সো এই রিলেশনাল ডেটাবেজে এগুলো হচ্ছে কি আমার
স্পেসিফিক কনস্ট্যান্টস এবং এই কনস্ট্যান্টস গুলোর স্পেসিফিক কিছু কাজ আছে। এখন আমরা যখন প্রোগ্রামাররা ডেটাবেস ক্রিয়েট করি কোনো একটা সফটওয়্যারে, তুমি যেরকম 5 নাম্বার চ্যাপ্টারটা তুমি পড়তে চাচ্ছ না, তুমি বলতো স্যার এটা আমি বাদ দিব। 5 নাম্বার চ্যাপ্টারে আমরা যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখছি, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে আমরা কি তৈরি করব? সফটওয়্যার তৈরি করব। ওই সফটওয়্যারটা যখন তৈরি করব তখন অসংখ্য মানুষ ওই সফটওয়্যারটা কি করবে? ব্যবহার করবে। যখন ওই সফটওয়্যারটা ব্যবহার করবে তখন তারা বিভিন্ন ইনফরমেশন, ডেটা তারা ইনপুট দিবে। যখন ইনপুট দিবে তখন ওই ডেটাগুলো আমি রাখবো কোথায়? ওই সফটওয়্যারের ব্যাকএন্ডে তখন আমরা ডেটাবেস ক্রিয়েট করি, যেটা ওই ডেটাকে রাখতে সহায়তা করে। আমরা তো 5 নাম্বার চ্যাপ্টারে দেখছি ভেরিয়েবল নিয়ে কাজ করছি, এ নামে একটা ভেরিয়েবল নিছি, বি নামে নিছি, আলু নামে নিছি। সো এই ভেরিয়েবল গুলোই অ্যাকচুয়ালি আমার এক একটা ডেটা ভেরিয়েবল। কিন্তু যখন আমরা প্রচুর ডেটা নিয়ে কাজ করার মতন সফটওয়্যার বানাই তখন কিন্তু এই একটা দুইটা ভেরিয়েবল দিয়ে হয় না, তখন আমাদের ডেটাবেস ক্রিয়েট করতে হয়। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। তো স্যার, হ্যাঁ, এই সফটওয়্যার গুলো ক্রিয়েট করলে এগুলা যতজন ইউজ করে ওগুলা থেকে যে আয়গুলা হয় এটা কিভাবে হয়? যেই সফটওয়্যার গুলো অ্যাকচুয়ালি ইউজ হয়, এখন ধরো একটা সফটওয়্যারের যত বেশি ইউজ, লাইক ফেসবুক, প্রায় এখন ওয়ার্ল্ডে 250 কোটি মানুষ ফেসবুক ইউজ করে। এখন এই 250 কোটি মানুষ ফেসবুক ইউজ করার কারণে তারা তাদের ব্যবসা, বিভিন্ন কার্যক্রম, কমিউনিটি তারা এই ফেসবুকে গ্রুপ, পেজ ওপেন করে করে চালাচ্ছে। এখন যেই গ্রুপ বা যেই পেজগুলো খুব পপুলারিটি হয়ে যায়, ফেসবুক তখন ওই গ্রুপ বা পেজের মধ্যে অন্য কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ করে। ক্লিয়ার? ধরো তোমার পেজের মধ্যে সে অলিম্পিক বিস্কুটের অ্যাডভার্টাইজ দিচ্ছে, বুস্ট করতেছে, এরপর হচ্ছে প্রমোশনাল কোনো না কোনো একটা অ্যাড দিচ্ছে নেভিগেশনে পাশে ডান সাইডে। তো তোমার পেজে বা তোমার গ্রুপে ধরো 4-5 লাখ মানুষ আছে, তারা ওগুলো দেখে ইন্টারেস্টেড হচ্ছে। সো ওই অ্যাড গুলো থেকে ওই কোম্পানিগুলো কিছু টাকা প্রোভাইড করে ফেসবুককে, যেটাকে আমরা বলি হচ্ছে ফেসবুকে বুস্টিং করা, দেন টুইটারে হচ্ছে হিটস আপ করা। ঠিক আছে, এক একটা সোশ্যাল সাইট গুলোতে এক এক রকম ভাবে তুমি তোমার প্রমোশনাল অ্যাক্টিভিটি করতে পারো। লাইক ইউটিউবে তুমি কোনো একটা চ্যানেল খুলছো, ওই ইউটিউবের তোমার চ্যানেলের ভিডিওগুলো যদি খুব পপুলার হয় তখন কি করবে, তোমার ওই ভিডিওটার উপরে সেমাইয়ের অ্যাড আসবে, তারপর পানির অ্যাড আসবে। তো এই অ্যাডগুলো কে দিবে? গুগল দিবে। গুগলের এই অ্যাডগুলোর কারণে কে টাকা দিবে? ওই কোম্পানিগুলো টাকা দিবে। তো ওই কোম্পানি যে টাকা দিবে ওই টাকাটা আবার গুগল তোমারে কিছু দিবে, যেহেতু তোমার চ্যানেলে অ্যাড যাচ্ছে। কথা কি বুঝতে পারছো? তখন তুমি আবার ওই গুগল অ্যাডসেন্স বুঝছি থেকে ওই স্যার। টাকাগুলো তুলে নিবা। মূলত দুই ভাবে এই অনলাইন আর্নিং গুলো এই সাইট গুলো থেকে হয়। এই যে এতগুলো ভিডিও ইউটিউবে আপলোড হচ্ছে, এই ভিডিওগুলো থাকতেছে কোথায়? অবশ্যই কোনো না কোনো ডেটাবেজে। ক্লিয়ার? কোন ভিডিও, কোন লিংকে, প্রত্যেকটা ভিডিওর আবার আলাদা আলাদা লিংক তৈরি হচ্ছে, এটাই হচ্ছে কি ডেটাবেজ লিংক। বুঝতে পারছো? এই যে তুমি এখানে পড়লে না ডেটাবেজ লিংক, এটা হচ্ছে ওই ভিডিওটার স্পেসিফিক লিংক কিন্তু তুমি আবার খুঁজে পাচ্ছ। সো এইটাই হচ্ছে আর্নিং এর দুইটা প্রসেস, আর এটি হচ্ছে মূলত হচ্ছে সফটওয়্যার গুলোর মেইন উদ্দেশ্য, যে এখানে প্রচুর মানুষের ইউজার হবে এবং তারা বিভিন্ন জিনিস সার্চ করবে এবং সার্চ করলে তারা ইনফরমেশন গুলো পাবে। আর যখন সার্চ করবে তখন ব্যাকএন্ডে এই কম্পোনেন্ট গুলো থাকতে হবে, না থাকলে ওই সার্চ অপশনটা কাজ করবে না। কথা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার চ্যাপ্টারে চলে আসছি। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। প্রথম 3টা চ্যাপ্টারে আমরা অসংখ্য কোশ্চেন আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিছি। হ্যাঁ, এই 2 নাম্বার চ্যাপ্টারের সব সংজ্ঞা আর 1 নাম্বার চ্যাপ্টারের পার্থক্য ছিল 2টা। ভিডিওগুলো দেখে নিও এবং এইগুলো একটু নোট করে মুখস্থ করে ফেলো। 3 নাম্বার চ্যাপ্টার হচ্ছে কনসেপ্ট অফ ডিবিএমএস, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে কয়েকটা জিনিস মানে তোমরা এখানে দেখতে পারবে। একটা হচ্ছে ডিএল, এর মানে হচ্ছে ডাটাবেজ ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তারপর হচ্ছে কি ডিএমএল, এটা হচ্ছে ডাটাবেজ ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আরেকটা হচ্ছে ডিবিএমএস, মানে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ক্লিয়ার? তো ডাটাবেজ ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমরা টেবিল যখন ক্রিয়েট করি তখন ওই ক্রিয়েট কোয়েরিটা
এবং হচ্ছে ধরো একটা টেবিলের একটা কলামের চেঞ্জ করে আমরা অন্য একটা কলাম যদি আমরা ইনসার্ট করি তখন আমরা অল্টার নামে একটা কোয়েরি চালাই, হ্যাঁ অল্টার। তো এই ক্রিয়েট অল্টার এগুলো হচ্ছে ডিডিএল এর এক্সাম্পল, হ্যাঁ ডাটাবেস ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডাটাবেস ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ডিএমএল। এর এগেইনস্টে আছে হচ্ছে যে ক্রুড, হ্যাঁ মানে রিড আপডেট ডিলেট। ক্রিয়েটটা নাই, শুধু রিড আপডেট ডিলেট, মানে তুমি এখানে কিছু সার্চ করা, কিছু আপডেট করা, কিছু ডিলেট করা, এটা হচ্ছে ডিএমএল এর মধ্যে অন্তর্ভুক্ত। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এই দুইটা জিনিস মিলায়। আমি এখানে জাস্ট এই দুইটা আর এখানে তিনটা উদাহরণ দিলাম, বাট এখানে দুইটা তিনটা না, এখানে আছে প্রায় কয়েকশোর উপরে অপারেশন। এই অপারেশন গুলো মিলাই হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। কথা কি বুঝতে পারছো? কোনো কোশ্চেন আছে? না স্যার, কোশ্চেন নাই। এইবার আসো, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটাকে দুই ভাগে ভাগ করা যায়, খুবই ইম্পর্টেন্ট। বারবার আমি এতক্ষণ ধরে যেটা বলতেছিলাম, আমরা 5 নাম্বার চ্যাপ্টারে যেই সফটওয়্যারগুলো ইউজ করা শিখতেছিলাম সি ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেই সফটওয়্যারগুলোর মূলত কাজ হচ্ছে ফ্রন্ট এন্ডে কাজ করা। কিসে কাজ করা? ফ্রন্ট এন্ডে কাজ করা, ঠিক আছে। ডেটাবেস ইউজার প্রিভিলেজ অনুযায়ী অ্যাক্সেস করা যায়, মানে সামনের দিকে যেটা কিনা ইউজার দেখে। আর আমরা যেই ডেটা টেবিল, হ্যাঁ টেবিলের মধ্যে এন্টিটি, হ্যাঁ অ্যাট্রিবিউট, অপটিমাইজেশন, কোয়েরি, এগুলো হচ্ছে ব্যাকএন্ডের কাজ। বুঝতে পারছি? যেটা ইউজার দেখে না। তুমি দেখো না যে ওই তুমি যে ভিডিওটা আপলোড করতেছো এটা কোথায় গিয়ে জমা হচ্ছে, তুমি দেখো না যে তোমার যে ফেসবুকের নামটা, তোমার পিকচারটা, এটা কোথায় গিয়ে জমা হচ্ছে, এটা কি তুমি দেখো? অ্যাজ ইউজুয়ালি তুমি ইউজার হিসেবে সেটা দেখো না, সেটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। তো আমরা যে 6 নাম্বার চ্যাপ্টারটা পড়তেছি সেটা হচ্ছে ব্যাক এন্ড, আর আমরা যে 5 নাম্বার চ্যাপ্টারটা পড়া শুরু করছিলাম সেটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড। মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারতেছেন আপনারা কিছু? চিস্তি, হ্যাঁ স্যার। বুঝতে পারতেছেন আপনি? হ্যাঁ স্যার। ওকে, কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড পর্যন্ত? হ্যাঁ স্যার। স্যার আজকের মতো কি শেষ না ক্লাস? আহ, এই পার্টটা শেষ করে দিতে পারলে ভালো হইতো। নেক্সট দিন এই পার্ট থেকে শুরু করতাম, আর 2 পৃষ্ঠা আছে, শেষ করাই দিই না? আচ্ছা, ডিবিএমএস এর প্রধান 3টা কাজ খুব ভালো করে শুনো। একটা হচ্ছে ডাটাবেস গঠন করা, সৃজন। ডাটাবেস ইন্ট্রোগেশন করা, মানে কোনো অনুসন্ধান বা রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে ডাটাবেস খুব গুরুত্বপূর্ণ। ডাটাবেস রক্ষণাবেক্ষণ, ওই যে আমি যে বললাম না মানে ক্রুডের এখানে বাংলা লিখছে। ক্রিয়েট মানে সংযোজন, রিড মানে কি প্রক্রিয়াকরণ, তারপর কি আপডেট মানে কি সংশোধন, ডিলেট মানে মুছে ফেলা। বুঝছো না বুঝো নাই? সো এটা হচ্ছে ডিবিএমএস এর 3টা কাজ, মৌলিক 3টা কাজ। এই 3টা কাজের মধ্যে আমি এই ডেটাবেস রক্ষণাবেক্ষণের এই পয়েন্টসটা নিয়ে বেশি আলোচনা করছি, কারণ এইটাই মেইন। আচ্ছা, এরপর হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক কাজগুলো কি? ডেটাবেস সংক্রান্ত কিছু ইনফরমেশন, ডেটা ম্যানেজমেন্ট সংক্রান্ত, ইউজার সংক্রান্ত। সিকিউরিটিটা অনেক ইম্পর্টেন্ট। একটা ডেটাবেস যদি সিকিউর না হয় তাহলে যে কোনো কারণে হ্যাক হয়ে যেতে পারে। এখন ব্যাংকের যে ডেটাবেস, ব্যাংকে এত কোটি কোটি টাকার হিসাব নিকাশ, এখন যদি ব্যাংকের ডেটাবেস যদি কোনো কারণে তুমি হ্যাক করে ফেলো তাহলে ব্যাংকের 12টা বেজে যাবে। এই জন্য ব্যাংকের যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা অনেক হাই সিকিউর করতে হয়। তো এই সিকিউরিটি সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে এসএসএল। কি বলি? এসএসএল। তুমি দেখবা কিছু কিছু সাইটের উপরে দেখবা এসটিটিপিএস লেখা। কি লেখা? এসটিটিপিএস। দেখছো কখনো? এসটিটিপিএস দিয়ে তারপর www.google.com দেখছো কখনো? হ্যাঁ।
এই HTTPS কে ভাঙলে যেটা হয় সেটা হচ্ছে হাইপার হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। রাইট, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। কি বললাম? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল কি? সিকিউরিটি। এবং এই সিকিউরিটিটা দিলে এখানে দেখবে একটা সবুজ তালা আসে, দেখছো কখনো? না, ওইটা দেখিনি। তাহলে ওইটা দেখে আজকে ক্লাস শেষ করি, ঠিক আছে? তো আমরা এতটুকু পর্যন্ত শেষ করলাম। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কিছু দায়িত্ব, এগুলো মুখস্থ, ডিবিএমএস এর সুবিধা অসুবিধা, ক্লিয়ার? সো আমরা এখানে মূলত 5-6টা কোশ্চেন পাইলাম। একটা হচ্ছে ডেটা ইনফরমেশনের মধ্যে পার্থক্য, অনেকগুলো সংজ্ঞা, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সংজ্ঞা, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা অসুবিধা, এবং কি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে কিনা অ্যাডমিনিস্ট্রেটর থাকে তার দায়িত্ব কি, বুঝতে পারছি? এই কোশ্চেনগুলার নোট করে মুখস্থ করে ফেলো আজকের মধ্যে, তাহলে পরে প্রেশারটা কম পড়বে। তো আজকে শেষ করার আগে আমি তোমাদেরকে দেখাই দিই যে সিকিউরিটি কিভাবে থাকে। ধরো ফেসবুকের এই তালাটার মধ্যে ক্লিক করলে তুমি দেখবা যে এখানে কিছু কুকিজ এবং সাইট সেটিংস দেখায়, ঠিক আছে? সাইট সেটিংসে তুমি যদি যাও, সেখানে তুমি অসংখ্য ধরনের এই সিকিউরিটি প্রসেস দেখতে পারবা। কথাই বুঝতে পারছো? এবং জি স্যার। এই ফেসবুকের এই পাশে এই তালাটাকে দেখবা সবুজ হয়ে থাকে। আমরা গুগলে যাই, দেখি www.google। টাটার কোনো কালার দেখাচ্ছে? না স্যার। কোনো কালার দেখাচ্ছে না, বাট এই জায়গাটা লক থাকা মানে হচ্ছে এটা সিকিউর। কথা বুঝতে পারছো? এটার কালারটা আমরা দেখতে পারবো যদি আমরা এটা কানেকশন সিকিউরিটিতে যাই আর কি। এটা একটা প্রসেসে, এই যে সে দেখো এই কানেকশন সিকিউরিটি দেখো কি লেখা এখানে, সিকিউর। খেয়াল করছো? ইনফরমেশন ইউ সেন্ড অর গেট থ্রু দ্য সাইট ইজ প্রাইভেট, মানে কি সিকিউর। দেন এখানে একটা বলছে ইনফো ইজ নট সিকিউর, আর নট সিকিউর ইজ ডেঞ্জারাস। তার মানে সাইটের এইখানে যদি তুমি তালা দেখো তার মানে এটা হচ্ছে সিকিউর, HTTPS। আর যদি এরকম চিহ্ন দেখো ওয়াইফাই তাহলে এর ক্ষেত্রে যেটা হয়। হ্যাঁ, এই যে এই চিহ্নটা মানে হচ্ছে নট সিকিউর, ডেঞ্জারাস। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আজকে ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, এটা রেকর্ডিংটা আপ করে দিচ্ছি, দেখে নিও। চিস্তি কোনো কোশ্চেন আছে? চিস্তি আগে বের হয়ে গেছে না? আছে তো চিস্তি? না স্যার, আছি। কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো সব? না স্যার, কোনো প্রবলেম নাই। ওকে, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম